আমার অতি প্রিয় ছাত্ররা, তোমাদের সঙ্গে যে নৈর্ব্যক্তিক এবং ম্যাপ পয়েন্টিং বিষয়ে আলোচনা করে চলেছি, সেই আলোচনা ধারার এটি পঞ্চম অংশ, পার্ট 5। আমরা ইতিপূর্বেই এর আগের 4টি ক্লাসে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত 2019-20 সালের মাধ্যমিক নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র সংকলনের বিভিন্ন প্রশ্নপত্র নিয়ে আলোচনা শুরু করেছি। আসা যাক আজকের আলোচনায়। এই আলোচনায় আমরা প্রথমে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখার চেষ্টা করছি। অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়া সম্মিলিত ফল। আমরা জানি যে ক্ষয়ের ফলে কোনো স্থান নিচু হয়ে যায় এবং সেই ক্ষয়জাত পদার্থ অন্য স্থানে সঞ্চিত হয়ে উঁচু হয়ে যায়। এই অবরোহণ এবং আরোহণ ইংরেজিতে ডিগ্রেডেশন এবং অ্যাগ্রেডেশন এর সম্মিলিত বা মিলিত রূপকে পর্যায়ন বা গ্রেডেশন বলা হয়। গ্র্যান্ড ক্যানিয়ন নামক যে বিখ্যাত ক্যানিয়ন, সেটি রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীতে। শীতকালে বৃষ্টিপাত যে জলবায়ু অঞ্চলে হয়ে থাকে আমরা জানি, বিখ্যাত সে জলবায়ুটি ভূমধ্যসাগর তীরবর্তী ভূমধ্যসাগরীয় জলবায়ু। গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে প্রধান, অর্থাৎ যে গ্রিনহাউস গ্যাসটি বিশ্ব উষ্ণায়নের জন্য সর্বপ্রধান ভূমিকা পালন করে, সেই গ্রিনহাউস গ্যাসটি হল কার্বন ডাই অক্সাইড। বেঙ্গুয়েলা স্রোত প্রবাহিত হয় যে মহাসাগরে, সেটি আমরা জানি। বেঙ্গুয়েলা স্রোত আটলান্টিক মহাসাগরে, দক্ষিণ পূর্ব আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হয়, অর্থাৎ এটি দক্ষিণ আটলান্টিক মহাসাগর। একটু আমরা দেখে নিই পৃথিবীর মানচিত্রে সমুদ্র স্রোতের, বেঙ্গুয়েলা স্রোতের ছবি। এখানে এই যে বেঙ্গুয়েলা স্রোত একটি শীতল স্রোত, সেই শীতল স্রোতটি দক্ষিণ আটলান্টিকের একটি স্রোত। এরপর আমরা চলে আসি অন্য প্রশ্নের আলোচনায়। বান ডাকা লক্ষ্য করা যায়। খেয়াল করবে, বান ডাকা অর্থাৎ যে জোয়ারের জল সমুদ্র মোহনা থেকে ঢুকে আসে তীব্র বেগে ফানেল আকৃতির নদী মুখ দিয়ে, সেই অঞ্চলেই বান ডাকা দেখা যায়। অর্থাৎ সরাসরি যে নদী সমুদ্র মিশেছে। এখানে দামোদর নদ সমুদ্রে মেশেনি, যমুনা নদী তো মেশেইনি, তিস্তা নদীও মেশেনি। একমাত্র সুবর্ণরেখা নদী বঙ্গোপসাগরে বিলীন হয়েছে। তাই এই 4টি নদীর মধ্যে একমাত্র সুবর্ণরেখা নদীতে বান ডাকা লক্ষ্য করা যায়। জৈব অভঙ্গুর পদার্থ, অর্থাৎ যেগুলি এমন একটি পদার্থ যা অজৈব পদার্থ। এখানে ডিমের খোসা, ছেঁড়া কাগজ, পরিত্যক্ত ফুল প্রতিটি জৈব ভঙ্গুর, বায়োডিগ্রেডেবল। একমাত্র ভাঙা কাঁচ এটি কোনো মতেই জৈব ভঙ্গুর পদার্থ নয়, এটি জৈব অভঙ্গুর বর্জ্য। নবগঠিত তেলেঙ্গানা রাজ্যের প্রস্তাবিত রাজধানী। তেলেঙ্গানা রাজ্যের মধ্যেই অবস্থিত হায়দ্রাবাদ, তাই হায়দ্রাবাদ হল তেলেঙ্গানা রাজ্যের প্রস্তাবিত রাজধানী। ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রথম প্রবেশ করে যে রাজ্যে, সেটি হল কেরালা। কারণ ভারতবর্ষের দক্ষিণ পশ্চিমে আরব সাগর হয়ে মৌসুমি বায়ু যখন প্রবেশ করে, তখন তা কেরালাতেই প্রথম স্পর্শ করে। দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ, এটি দাক্ষিণাত্য মালভূমির একেবারে সর্বদক্ষিণে, সেটি আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, যার উচ্চতা 2695 মিটার আনাইমুদি। এবং এটি মানচিত্রে ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটির অবস্থানটিও দেখে নেওয়া যাক। ভারতবর্ষের সর্বদক্ষিণে এই অংশে একটি ত্রিভুজের সাহায্যে আমরা দেখিয়ে দিতে পারি যে এটি আনাইমুদির অবস্থান। আসি আমরা আমাদের আলোচনায়। ভারতবর্ষের আখের রাজ্য, অতি অবশ্যই ভারতবর্ষের আখ রাজ্য হল উত্তরপ্রদেশ।
পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণ সংযুক্ত রাজপথ অর্থাৎ ইস্ট ওয়েস্ট এবং নর্থ সাউথ করিডোর যে শহরের কাছে মিলিত হয়েছে সেটি হলো ঝাঁসি। একটু দেখে নেওয়া যাক এই মানচিত্রে করিডোর দুটিকে দেখে নেওয়া যাক। এখানে এই মানচিত্রে এটি পূর্ব পশ্চিম করিডোর এবং এটি নর্থ সাউথ করিডোর। এই দুটি করিডোর যেখানে মিলিত হচ্ছে এই অংশটি, এটি ঝাঁসি। এরপরে প্রশ্নের আলোচনা। ভারতের জনগণনার ইতিহাসে প্রথম মহানগরী। মহানগরী অর্থাৎ যে শহরের জনসংখ্যা 10 লক্ষের বেশি তাকে মহানগরী বলা হয়। 1901 সালে ভারতবর্ষের একমাত্র মহানগরী ছিল কলকাতা। তাই ভারতের জনগণনার ইতিহাসে ভারতে প্রথম জনগণনা হয়েছে 1872 সালে। তারপর 1901 সালে ভারতে প্রথম মহানগরীর মর্যাদা পায় কলকাতা শহর। ডিগ্রি শিটে RF আমরা জানি, ডিগ্রি শিটের RF থাকে 1:2,50,000। এটি ডিগ্রি শিটের RF। এরপর আমরা আসি শুদ্ধ এবং অশুদ্ধ উত্তরের কথায়। ক্ষয়কারী শক্তিগুলির মধ্যে বায়ুর কাজই প্রধান না, ক্ষয়কারী শক্তিগুলির মধ্যে নদীর কাজ সর্বপ্রধান, তাই এটি ভুল উত্তর। দ্বিতীয়, বাত পতাকার সাহায্যে বায়ুর গতিবেগ নির্ণয় করা হয়, এটিও ভুল একটি উত্তর, কারণ বাত পতাকার সাহায্যে বায়ুর দিক নির্ণয় করা হয় এবং বায়ুর গতিবেগ নির্ণয় করা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে, তাই এটিও ভুল উত্তর। অমাবস্যা তিথিতে জোয়ার অধিক তেজি হয়, এটি সম্পূর্ণ সঠিক উত্তর, কারণ অমাবস্যা তিথিতে চাঁদ এবং সূর্য একদিকে থাকে, পৃথিবীর একটি বিশেষ দিকে, তাই মিলিত আকর্ষণে জোয়ারের তেজ সব থেকে বেশি হয়। শতদ্রু সমভূমি নবীন পলিমাটি, এটি খাদার নামে পরিচিত না, খাদার মূলত গঙ্গা সমভূমিতে দেখা যায়, খাদার এবং ভাঙ্গার শতদ্রু সমভূমিতে, এটি ভুল উত্তর। রডোডেনড্রন আলপীয় বনভূমির উদ্ভিদ, এটি সঠিক উত্তর, কারণ যে ট্রি লাইন, হিমালয়ের বিশেষ উচ্চতায় যে ট্রি লাইন দেখা যায়, সেই ট্রি লাইনের উচ্চে মূলত আলপীয় বনভূমি, সেখানে গুল্ম জাতীয় উদ্ভিদ হলো রডোডেনড্রন। ভারতবর্ষের গভীরতম বন্দর বিশাখাপত্তনম, এটি সঠিক উত্তর, এটি একটি প্রাকৃতিক বন্দর, গভীরতম বন্দর। উপগ্রহ চিত্রে মূলত ফলস কালার কম্পোজিশন ব্যবহার করা হয়, ট্রু কালার কম্পোজিশনে ব্যবহার করা হয় না। এরপরে আমরা শূন্যস্থান পূরণে আসি। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে উল্টানো চামচের মতো ভূমিরূপকে কি বলা হয়? একে বলা হয় ড্রামলিন। বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হওয়ার পদ্ধতি বিকিরণ, পরিচলন, পরিবহন ইত্যাদি যে প্রক্রিয়ার মাধ্যমে তাপের সঞ্চালন হয়, এখানে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির মাধ্যমে। পৃথিবীর দ্রুততম সমুদ্র স্রোত, আমরা একটু মানচিত্রে দেখে নিই পৃথিবীর দ্রুততম সমুদ্র স্রোতের অবস্থান। এখানে আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগরের পশ্চিম দিকে এটি হলো মেক্সিকো উপসাগর। এই মেক্সিকো উপসাগর থেকে যে স্রোতটি নির্গত হচ্ছে ফ্লোরিডা পাশ দিয়ে, এই স্রোতটিকে বলা হয় গালফ স্ট্রিম বা উপসাগরীয় স্রোত। এটি হলো পৃথিবীর মধ্যে দ্রুতগামী স্রোত, উপসাগরীয় স্রোত। এরপর পৃথিবীর দ্রুততম স্রোত তো জানলাম, উপসাগরীয় স্রোত বা গালফ স্ট্রিম। সীসার বিষক্রিয়ায় মানবদেহে যে রোগটি হয়ে থাকে তাকে বলা হয় ডিসলেক্সিয়া। ভারতে আম্রবৃষ্টি
এটি মূলত দেখতে পাওয়া যায় দক্ষিণ ভারতে গ্রীষ্মকালে আম্রবৃষ্টি হয়ে থাকে, ম্যাঙ্গো রেন বলা হয়। মিনিকয় আমিনদ্বীপে এবং এর সাথে লাক্ষাদ্বীপ মিলে এগুলি হলো মূলত কোরাল বা প্রবাল গঠিত দ্বীপ। ভারতবর্ষের বৃহত্তম ও ব্যস্ততম বিমানবন্দর। ব্যস্ততম এই অর্থে যে কোনো একটি বিমানবন্দরের মাধ্যমে কতজন যাত্রী ওঠানামা করেছেন বা আসা যাওয়া করেছেন সেই নিরিখে পৃথিবীর ভারতবর্ষের ব্যস্ততম বিমানবন্দর হলো দিল্লি বিমানবন্দর বা ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। এবং 2019 এপ্রিল থেকে 2020 সালের মার্চ পর্যন্ত 67 মিলিয়ন যাত্রী এই পথে এই বিমানবন্দরের মাধ্যমে যাতায়াত করেছেন। এটি ভারতবর্ষের ব্যস্ততম বিমানবন্দর। এরপর আসা যাক, একটি বা দুটি শব্দে উত্তর দাও। পর্যায়নের ধারণা দেন চেম্বারলিন এবং স্যালিসবেরি। তবে গ্রেড কথাটি প্রথম ব্যবহার করেন গিলবার্ট, কিন্তু এই পর্যায়নের ধারণা, গ্রেডেশনের ধারণা চেম্বারলিন এবং স্যালিসবেরি প্রথম দিয়ে থাকেন। ওজোন হোল সৃষ্টির জন্য মূলত যে গ্যাসটি দায়ী সেটি হলো ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি, এর বাণিজ্যিক নাম ফ্রেয়ন। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, আমরা এটি জানি। অতি সহজ প্রশ্ন, সেটি হলো ভাগীরথী নদীর মোহনায় সুন্দরবন ভারতবর্ষের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। সিজিগি কি? চাঁদ, সূর্য এবং পৃথিবী যে তিথিতে একই সরলরেখায় অবস্থান করে তাকে সিজিগি বলা হয়। অর্থাৎ একই সরলরেখায় এখানে সূর্য, এখানে পৃথিবী পরিক্রমাকালে 29 দিন পর পর চাঁদ এই অবস্থানে এবং এই অবস্থানে আসে। প্রথম অবস্থানটি হলো অমাবস্যা, দ্বিতীয় অবস্থানটি হলো পূর্ণিমা। এই অমাবস্যা এবং পূর্ণিমা তিথি, এই দুটি তিথিকেই সিজিগি বলা হয়। এর মধ্যে পূর্ণিমাকে বলা হয় প্রতিযোগ, এটি প্রতিযোগ, এবং অমাবস্যা তিথিকে সংযোগ বলা হয়। দুই প্রকার সিজিগি দেখা যায়। কীটনাশক কী ধরনের বর্জ্য পদার্থ? কীটনাশক এক ধরনের বিষাক্ত বর্জ্য পদার্থ। ভারতের কার্পাস গবেষণাগার মহারাষ্ট্রের নাগপুর শহরে অবস্থিত। কাশ্মীর হিমালয়ের একটি লবণাক্ত জলের হ্রদের নাম লেখো। আমরা মানচিত্রে এর অবস্থানটি দেখে নিই। এই কাশ্মীর রাজ্যে এখানে প্যাংগং, ভারতবর্ষ এবং চীন মিলে প্যাংগং, এই প্যাংগং হ্রদটি হল ভারতবর্ষের জম্মু কাশ্মীরের একটি লবণাক্ত জলের হ্রদ। SOI কত সালে স্থাপিত হয়? সার্ভে অফ ইন্ডিয়া। এই সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় 1767 সালে, অর্থাৎ পলাশির যুদ্ধের মাত্র 10 বৎসর পর ভারতীয় জরিপ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয়েছিল। এরপর ডান দিকের সাথে বাম দিক মিলিয়ে দেখে নিই। ভিলাই, জামনগর, গুরুগ্রাম বা গুরগাঁও এবং চিত্তরঞ্জন, 4টি শহর। আর ডান দিকে সেই শহরগুলি যে শিল্পের জন্য বিখ্যাত সেগুলির কথা দেওয়া আছে। আমরা জানি চিত্তরঞ্জন বিখ্যাত রেল ইঞ্জিন, ভারতবর্ষের বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ কারখানা চিত্তরঞ্জন। ভিলাই আমরা জানি যে ভিলাই হলো ভারতবর্ষের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প। জামনগর বৃহত্তম মোটর গাড়ি শিল্প কেন্দ্র। না, আমি ভুল বললাম, ভারতবর্ষের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। তীর চিহ্ন আমি ঠিকই দিয়েছি। এবং গুরগাঁও এখানে একটু ভুল দেওয়া আছে, পৃথিবীর মোটর গাড়ি নয়, এটি হওয়া উচিত ছিল ভারতবর্ষের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প মারুতি উদ্যোগ লিমিটেড। এটি হরিয়ানার গুরগাঁও শহরে অবস্থিত। এগুলির মাধ্যমে আমরা
এই প্রশ্নপত্রের নৈর্ব্যক্তিক প্রশ্নের আলোচনায় আমরা এলাম। এরপর যেটি বাকি আছে সেটি হলো ম্যাপ পয়েন্টিং। প্রথমে চারটি দেখে নেওয়া যাক। আরাবল্লী পর্বত, অন্তর্বাহিনী নদী, পুলিকট হ্রদ এবং বছরে দুবার বৃষ্টিপাত বা বর্ষাকালযুক্ত অঞ্চল। তাহলে আরাবল্লী পর্বত ইতিপূর্বে যে কয়েকটি ক্লাস করেছি তার মধ্যে এটি ছিল। রাজস্থানের এটি আরাবল্লী পর্বতমালা। এই হলো আরাবল্লী পর্বতমালার অবস্থান। নিচে বা উপরে লিখে দেওয়া আরাবল্লী পর্বতমালা পেন্সিলের সাহায্যে। অন্তর্বাহিনী নদী আমরা জানি যে কচ্ছের রণে পতিত লুনি নদী, আরাবল্লী পশ্চিম দিক দিয়ে প্রবাহিত লুনি নদী, এটি ভারতবর্ষের একটি অন্যতম অন্তর্বাহিনী নদী। পুলিকট হ্রদের অবস্থান হল অন্ধ্রপ্রদেশে এই যে অঞ্চলটি, এইটি হল পুলিকট হ্রদের অবস্থান। অপরদিকে এটি হলো কোলেরু হ্রদের অবস্থান, অন্ধ্রপ্রদেশে অবস্থিত, তাই এটি হলো পুলিকট হ্রদ। সেক্ষেত্রে নাম্বার 1 দিয়ে এখানে দাগ দিয়ে এটি পুলিকট হ্রদ এখানে লিখে দেওয়া বাঞ্ছনীয়। বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এজন্য বিখ্যাত তামিলনাড়ুর করমণ্ডল উপকূল। এই অঞ্চলটি বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এখানে কোনো বিশেষ রং বা শেড দাও, স্কেলের সাহায্যে অতি অবশ্যই শেডগুলি দেবে। শেডগুলি যেন পরস্পর সমান্তরাল হয় এবং প্রতিটি সরল রেখার মধ্যে দূরত্ব যেন সমান হয়। তারপর একই ধরনের শেড দিয়ে এখানে লিখবে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এই চারটির পর আমরা চলে আসি অন্য প্রশ্নের আলোচনায়। চিরহরিত অরণ্য অঞ্চল, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, গম উৎপাদক অঞ্চল, এই তিনটির কথা এখন আসি। চিরহরিত অরণ্য অঞ্চল ভারতবর্ষের পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম উপকূল জুড়ে, পশ্চিম প্রান্ত জুড়ে এটি হলো ভারতবর্ষের অন্যতম বিখ্যাত চিরহরিত অরণ্যাঞ্চল। তাই এখানে এটি চিহ্নিত করে এখানে বিশেষ কোনো শেড দেবে এবং যেভাবে বক্সে আমি দেখাতে বলেছি সেভাবে এটি চিহ্নিত করবে, বা এর পাশে লিখে দিতে পারো এখানে এই অঞ্চলে যে চিরহরিত অরণ্য অঞ্চল। কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল এর ইতিপূর্বে দেখানো একবার হয়ে গেছে যে এটি হলো কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। এখানে শেড দিতে পারো অথবা এখানে লিখে দিতে পারো কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। গম উৎপাদক অঞ্চল মূলত উত্তর ভারতের যে সমভূমি অঞ্চল, পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ, সমগ্র উত্তরপ্রদেশই বলা যায় জুড়ে এই যে অঞ্চল, এটি গম উৎপাদনের জন্য প্রসিদ্ধ। এখানে স্কেলের সাহায্যে কোনো শেড দাও, কোনোভাবেই হাতে করবে না, এবং বক্সে একই চিহ্ন দিয়ে লিখে দেবে ভারতবর্ষের গম উৎপাদক অঞ্চল। এখনো 3টি প্রশ্নের আলোচনা আমাদের বাকি আছে। সালেম ইস্পাত কেন্দ্র, করমুক্ত বন্দর এবং গোয়ার একটি বন্দর দেখে নেওয়া যাক। সালেম ইস্পাত কেন্দ্র তামিলনাড়ুতে চেন্নাইয়ের অবস্থান দেখো, তামিলনাড়ুর রাজধানী চেন্নাই, এটি চেন্নাইয়ের দক্ষিণে কিছুটা এই যে অঞ্চল, এটি হলো সালেম, যেটি বিখ্যাত অ্যালয় স্টিল প্রোডাকশনের জন্য। ধরা যাক 1 নম্বরের পর এটা 2 নাম্বার, তাহলে 1-এর নিচে এখানে 1 লিখেছ, তার নিচে 2 দিয়ে এখানে লিখবে সালেম ইস্পাত কেন্দ্র। করমুক্ত বন্দর জানি আমরা ভারতবর্ষের অন্যতম করমুক্ত বন্দর গুজরাটের কচ্ছ উপসাগরে কান্ডালা। তাহলে এখানে লিখলে নাম্বার 3 দাও, নিয়ে যেখানে 2 নম্বর লিখেছিলে তার নিচে এখানে 3 লিখবে কান্দালা, ব্র্যাকেটে ভারতের করমুক্ত বন্দর। অতি অবশ্যই এটি
উল্লেখ করতে হবে। গোয়ার একটি বন্দর, এটি হলো গোয়া রাজ্যের অবস্থান। সেই রাজ্যের সমুদ্র উপকূলে এটি গোয়ার বিখ্যাত বন্দর মারমাগাঁও। ধরা যাক এটি 4 নম্বর দেওয়া হয়েছে, এখানে 4 নম্বর লিখতে হবে মারমাগাঁও ব্র্যাকেটে গোয়ার একটি বন্দর। এইভাবে আমরা 10 নম্বরের ম্যাপ পয়েন্টিং এবং 36 নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নের আলোচনার মাধ্যমে এই টেস্ট পেপারের এই প্রশ্নপত্রটির 46 নম্বর প্রশ্নের আলোচনা আমরা এখানে করলাম।